নমস্কার। এসডিটিভির ভোটযুদ্ধ অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি ডক্টর বিজন মুখার্জি, আসানসোলের জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আজকে আমরা তাকে অতিথি হিসাবে পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই যে প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব সেটা হচ্ছে যে জামুরিয়াতে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে জলের সমস্যা একটা বড় সমস্যা, এবং ভোট যখন হচ্ছে আগামী 23 তারিখ, তখন কিন্তু গরম প্রায় পড়েই গেছে বলতে গেলে, গরমের হাওয়া। তো স্বাভাবিকভাবে এই যে সমস্যাটা, জলের যে সমস্যা, এই সমস্যা নিয়ে আপনার চিন্তাভাবনা কি? দেখুন, গরম পড়েছে এটা তো খুব সত্যি কথা, এবং এখন 38 ডিগ্রি 40 ডিগ্রি আপনার টেম্পারেচার। তো আমরা যারা প্রার্থী এখন প্রচার করছি বা আমাদের সঙ্গে দলমত নির্বিশেষে যারা রয়েছেন আমাদের সাথে ঘুরছেন, আমাদের জনতা পার্টির কর্মীরা, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, তো আমরা তো সঙ্গে দেখুন প্রচুর পরিমাণে জল সঙ্গে রেখে খাই এবং প্রচণ্ড পরিমাণে জল পান করি। কিন্তু এই জলটা যাই হোক আজকে আমরা কিনে খাচ্ছি, কিন্তু এই জলটা জামুরিয়া বিধানসভায় আপনার এখন দিন দিনে আপনার দুষ্প্রাপ্য হয়ে উঠছে, এবং তার কারণ একটা অপরিকল্পিত আপনার পরিকল্পনা, এবং যার জন্য আজকে আমাদের জনসাধারণকে আপনার বিপর্যস্ত হতে হচ্ছে তাদের এইসব। আজকে আপনি ভাবুন, অপরিকল্পিতভাবে যে আপনার কলকারখানার যে জন্য জল সরবরাহ করা হচ্ছে, বা গ্রামাঞ্চলে আপনার যেখানে পাইপ লাইন দিয়েছে কিন্তু জল দেয়নি। আজকে নদীর কোনো সংস্কার নেই, এমন অবস্থা হয়েছে যে নদীর বালি তো 2 নম্বরই করে এরা শেষ করেই দিয়েছে, আপনার মাটি দেখা যাচ্ছে। তো এই অবস্থার ফলে, এবং যে ট্যাঙ্কারগুলো আজ 15 বছর ধরে ওরা বলছেন যে আমরা করব 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 করে জলাধার যেগুলো, তো এখনও পর্যন্ত কিন্তু করে উঠতে পারেননি। তো একটা টোটাল সরকারি, প্রশাসনিক এবং ব্যক্তিগত ব্যর্থতাও আমি বলবো আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক যিনি আছেন তারও। তো সেক্ষেত্রে জামুরিয়ার ক্ষেত্রে ওনাদের কিন্তু ফেলিওর, এবং তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি জনতাকে, জনগণকে, মা দিকে, বাচ্চা দিকে। না, এই যে সমস্যার কথাগুলো আপনি বললেন, নিশ্চয়ই এই সমস্যা আছে, কিন্তু এগুলো সমাধান করার ব্যাপারে, ধরুন আগামী দিনে আপনি যদি বিধায়ক হিসেবে এলেন, তো সেই ক্ষেত্রে এটা তো সমাধানের ব্যাপারে কিছু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, সমাধান করার জন্যই তো আমরা বলছি যে আমরা সমাধান করতে আগ্রহী। আমরা কিভাবে করব সেটা তো আমাদের নিজস্ব পরিকল্পনা আছে, কিন্তু জলের সমস্যা মেটাবই, এটা আপনাকে আপনাদের মাধ্যমে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে আমি সঙ্গে সমস্ত যারা রয়েছেন বা আমাদের জামুরিয়া বিধানসভা যারা রয়েছেন তাদেরকে এটা বলতে পারি কি জামুরিয়া বিধানসভার জলের সমস্যা কিন্তু আমি মেটাবই। সেটা কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে হোক, বা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে হোক, বা আদার রিসোর্স কীভাবে ইউজ করা যায় সেইভাবে হোক, জল সমস্যা কিন্তু আমি মেটাবই। এর আগে আপনি প্রার্থী হয়েছিলেন, এবং সেই সময় আপনি রানীগঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন। এবারে আপনি জামুরিয়া থেকে দল আপনাকে প্রার্থী করেছে। সেই ক্ষেত্রে এই যে মাঝের একটা গ্যাপ এবং দীর্ঘ এই সময়টাতে আপনি নিজেকে কতটা পরিণত করতে পেরেছেন? কারণ এখন আপনি 5 বছর আগে যখন একটা অ্যাপ্রোচ নিয়ে মানুষের কাছে গেছিলেন, আবার এখন আপনি যাচ্ছেন, ফলে তফাৎটা কিছু বুঝতে পারছেন? না, তফাৎটা দেখুন, রানীগঞ্জে এবং জামুরিয়া দুটোই হচ্ছে আমার ঘর। আমি জামুরিয়ার ভূমিপুত্র, তো সেই হিসাবে, এবং বীজপুর গ্রামে থাকি, তো সেই হিসাবে আমি হচ্ছে দেখুন ওখানকার লোকাল ছেলে। তো জামুরিয়ার ইস্যুসগুলোকে, জামুরিয়ার প্রবলেমকে আমি অনেক বেশি মাত্রায় নিজের মতন করে বুঝতে পারবো। তো সেই জন্য ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্বের মনে হয়েছে কি না, এনাকে যদি নিজের জায়গায় ক্যান্ডিডেট হিসাবে দেওয়া হয় তাহলে একটা বিশাল সুবিধা আমরা পেতে পারি, বা ভারতীয় জনতা পার্টির একটা ভালো আপনার পরিস্থিতি তৈরি হবে। এবারে আমি
রাজনীতিক আঙ্গিকে যখন ঢুকেছিলাম 2020-তে, তো আজ 2026-এ ডেফিনেটলি আমি অনেক পরিপক্ক হয়েছি এবং প্রতিদিন কাজের সূত্রে আপনার জনতার সঙ্গে যে মেলামেশা বলুন বা আমাদের নিজস্ব সংগঠনের সঙ্গে যে মেলামেশা বলুন, তার একটা আত্মিক যোগাযোগ হয়েছে। তো সেই আচ্ছা। হিসাবে আমি নিজেকে অনেকটা পরিণত বলে সেক্ষেত্রে মনে করি। আচ্ছা, ধরুন এই যে জামুরিয়া শিল্পাঞ্চল, হ্যাঁ, জামুরিয়া শিল্পাঞ্চলে বেশ কিছুটা এলাকা রয়েছে যেটা শিল্পাঞ্চল, মানে শিল্পের জন্যই, যেটা বিভিন্ন কলকারখানা, বড় 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 যে স্পঞ্জ আয়রন কারখানা থেকে শুরু করে বিভিন্ন যে বড় ফ্যাক্টরিগুলো সেগুলো আছে। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে এখানে দুটো জিনিস, এক হচ্ছে এই কারখানা জামুরিয়াতে হওয়ার ফলে বা শিল্প হওয়ার ফলে সেখানে কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হয়েছে, এক। আর দুই হচ্ছে যে জামুরিয়াতে এই শিল্প হওয়ার ফলে লোকাল কিছু লোকের দূষণের সমস্যা বা ইত্যাদি এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ফেস করতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এই যে বিষয়টা, এটাকে আপনি দেখছেন কিভাবে? না দেখুন, লোকাল 20-25টা কলকারখানা তৈরি হয়েছে, এটা মিথ্যে নয়, কিন্তু যেটা করা উচিত, একটা কলকারখানা তৈরি হলে তার চারপাশে যে পরিমাণ উন্নতি হয়, যেমন সবচেয়ে প্রথমে হচ্ছে লোকাল লোকের কর্মসংস্থান, যে গ্রামাঞ্চলে ছেলেদের বা আশেপাশে যারা আছে। কিন্তু এক্ষেত্রে টিএমসি নেতাদের জন্য বলুন বা বাম আমলের নেতাদের জন্য বলুন, এরা করেছে কি আপনার লোকাল ছেলেদেরকে নেয়নি। এবং বিশেষত আপনার তৃণমূল কংগ্রেসের যারা তথাকথিত স্বঘোষিত নেতা এবং আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক সাহেব, উনি কিন্তু নিজের জায়গার লোক নিয়ে এসে প্রচুর সেখানে ঢুকিয়েছেন। আজকেও আপনি যদি যান, আপনি দেখবেন আমার গ্রামাঞ্চলের ছেলেরা, মানে বিশেষ করে যদি আপনার মণ্ডলপুর বলি, জামুরিয়া বলি, ইঁকড়া বলি, চণ্ডীপুর বলি, বা আপনার পেছন দিকে যদি যান আপনি শেখপুর যদি যান, তো এইসব জায়গার যে অবস্থা তৈরি, বা হিজলগড়ার কথা যদি আপনাকে বলি, তো আপনি যদি এই সব জায়গাতে যান, আপনার নিজের লজ্জা লাগবে যে এই গ্রামগুলোতে আমরা আছি কী করে। এত ডাস্ট উঠছে এবং আপনার জল রাখলে তার উপরে লেয়ার পড়ে যাচ্ছে, চামড়ার রোগের প্রবলেম হচ্ছে, গবাদি পশুর প্রবলেম হচ্ছে, গাছপালার উপরে মানে এত বেশি আস্তরণ হয়ে গেছে, আপনি দেখে বুঝতে পারেন না গাছের পাতাটা সবুজ না কালো। এগুলো কিন্তু আমাদের টিএমসি সরকারের বদান্যতায় হয়েছে। কিন্তু কারণ এই ক্ষেত্রে আপনারা যখন বিরোধীর আসনে রয়েছেন, স্বাভাবিকভাবে আপনাদের তো এইগুলো নিয়ে কোনোদিন তেমনভাবে কোনো আন্দোলন বা বড় কিছু কোথাও চিঠি করা বা এইগুলোর প্রতিকার চেয়ে কিছু ব্যবস্থা নেওয়া, সেই ক্ষেত্রে তো না, প্রতিকার আপনার বিভিন্নভাবে আমাদের তরফ থেকে হয়েছে, কিন্তু এখন আমাদের কণ্ঠস্বর রোধ করার যত রকম উপায় আছে, আমাদের যিনি প্রাক্তন বিধায়ক সাহেব আছেন বা তৃণমূল সরকার কিন্তু ক্রমাগত চেষ্টা করে গেছে। তো দেখুন, দুটো জিনিস আমি আপনাকে এই ব্যাপারে বলবো। একটা হচ্ছে সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলে একটা জিনিস আছে। তো আপনার সরকার যদি ইচ্ছা প্রকাশ করত, তাহলে কিন্তু আপনার দূষণ অনেকটাই নিয়ন্ত্রণ করা যেত। দ্বিতীয় কথা হচ্ছে, যদি একটা ফিল্টার ইউজ করা হয়, যে ইউজ হচ্ছে যেটা ডাস্ট বেরোচ্ছে বাইরে, তো আমার যতটা ধারণা বা যেটা আমি ওনাদের লোকেদের মুখে শুনেছি ওখানে আমি যেয়ে পরে, যে ফিল্টার ইউজ হয় না এবং তারপরে ক্রমবর্ধমান এই যে ধোঁয়া ডাস্ট যেগুলো বেরোচ্ছে, তাতে কিন্তু আমাদের জনগণের ক্ষতি করছে। জামুরিয়াতে তো একটা অনেক পুরনো নদীও আছে, হ্যাঁ, সিংহরাই নদী, সিঙ্গারন নদী। সেই নদীটার এখন কি অবস্থা? সেই নদীটার আর যদি কিছুদিন থাকে, ওটা নালায় পরিণত হয়ে বন্ধ হয়ে যাবে। কারণ আপনার টিএমসি সরকার করেছে কি, আপনার তৃণমূল সরকার তার ওপর দিয়ে আপনার কারখানা মালিকদিকে পারমিশন দিয়ে আপনার পাঁচির ঘেরা করিয়ে সেই জায়গার গতিপথ বদলে দিয়ে তাকে এমন একটা ছোট্ট নালার মতন পর্যায়ে নিয়ে চলে এসছে এবং তার গতিবিধি যা আছে সব কিন্তু নষ্ট করে দিয়েছে। আমাদের যে জামুরিয়ার ঐতিহ্যপূর্ণ সিঙ্গারন নদী, তার অবস্থা কিন্তু খুবই বিপজ্জনক এবং তার জন্যও দরকার, মানে আমাদের দায়ী এই আমাদের তৃণমূল সরকার, যে ইচ্ছে করে কাটমানি খাওয়ার জন্য তারা কিন্তু এই সর্বনাশটি করেছেন আমাদের। আপনি যে মানুষের কাছে যাচ্ছেন,
আপনার কাছ থেকে মানুষের প্রত্যাশা কি, মানে মানুষ কি বলছে আপনাকে সুবিধার কথা? দেখুন, আমার একটা সুবিধাটা কি হলো, যেহেতু লোকাল ছেলে এবং ডাক্তার, তো আমার ধরুন এই অঞ্চলে প্রচুর পেশেন্ট আছে, তো যেখানেই গেছি তাদের কাছে আমি যখন ভোট চেয়েছি তারা বলে, স্যার আপনি ডাক্তার হিসেবে যে আমাদেরকে যতটা সাহায্য করেছেন, আপনি যখন আমাদের এই এলাকার বিধায়ক হিসাবে নির্বাচিত হবেন তখন কিন্তু আমাদেরকে একইভাবে সাহায্য করুন, নইলে স্যার আমাদের রাস্তাঘাট, জল, ড্রেন এর যা অবস্থা আছে, আমরা স্যার মানে কি বলবো, কোনো ক্রম করে জীবন ধারণ করে আছি। আজকে স্যার আমাদেরকে আধ কিলোমিটার দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে। এখানে আপনার যারা এদিকে জল দেওয়ার কথা তারা 10 দিনে হয়তো একবার দিতে আসে, তাও ট্যাঙ্কারে আসে, যেটা আমাদের কল দিয়েছিল সে কলে জল পড়ে না। তো চারদিক থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে। জামুরিয়াতে তো বেশ কিছুটা এলাকা রয়েছে কর্পোরেশনের মধ্যে পড়ে এবং বাকিটা হচ্ছে পঞ্চায়েত এলাকা। তো ফলে এখানে জলের যে সমস্যার কথা বলছেন সেটা আমরাও বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে খবর পাই যে জল নিয়ে সমস্যা রয়েছে, কখনো বিক্ষোভ করছে স্থানীয়রা, এ ধরনের সংবাদ তো সংবাদপত্রে বের হয়, সেটা আমরা দেখেছি। এর পাশাপাশি আপনি একটু আগেই একটা আলোচনার প্রসঙ্গে বলছিলেন যে জামুরিয়াতে নাকি কোনো দমকল কেন্দ্র নেই। না, নেই। তো এই বিষয়ে আপনারা কি কোথাও মানে দমকলের যে দপ্তর, সে দপ্তরে জানিয়েছেন বা কোথাও চিঠি করেছেন যে না, সেটা দেখুন, আপনার সরকারের যদি সদিচ্ছা থাকে বা আমাদের যিনি প্রাক্তন বিধায়ক সাহেব ছিলেন ওনার যদি, হরিরাম সিং মহাশয় যদি ইচ্ছা প্রকাশ করতেন বা চেষ্টা করতেন, আমার মনে হয় ইজিলি করা যেত। কারণ আজ গত 15 বছর আপনার তৃণমূল সরকার চালানোর পরে আসানসোল এবং রানীগঞ্জ ছাড়া জামুরিয়ার মতন প্রত্যন্ত অঞ্চলে একটা যে দমকল বাহিনীর প্রয়োজন আছে তার যে চিন্তা ভাবনা করেনি, সেটা একটা হাস্যকর হয়ে উঠছে। আগামী দিনে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে এটা কি প্রাধান্য দেবেন? নিঃসন্দেহে প্রাধান্য দেবো, নিঃসন্দেহে প্রাধান্য দেবো, এবং জামুরিয়ার বুকে আমি সেটা তৈরি করে দেখাবো যে জামুরিয়াতে আমাদের দমকল বাহিনী নেই কেন এবং এটাকে কিভাবে তৈরি করতে হবে। আর জামুরিয়ার বুকে মানে অনেক কিছুই আমাদের না পাওয়ার একটা ব্যথা আছে। আমরা কাজী নজরুল ইসলামের জন্মস্থানের লোক, আমাদের জামুরিয়া আজকে গর্বিত কাজী নজরুল ইসলামের জন্য, আজ পশ্চিম বর্ধমান গর্বিত কাজী নজরুল ইসলামের জন্য, আর সেসব জায়গাতেও আমরা মানে অবস্থা খারাপের দিকে। একদমই, আমি এই প্রসঙ্গে আসছিলামই, যখন প্রসঙ্গটা উঠলই সেটা হচ্ছে যে এই যে নজরুল ইসলামের যে জন্মস্থান, জন্ম যে ভিটে ইত্যাদি, ট্যুরিজমের ক্ষেত্রে এটা একটা খুব বড় একটা ভূমিকা নিতে পারে। তো সেই বিষয়টাতে আপনি কিছু ভেবেছেন? আপনি হ্যাঁ, নিঃসন্দেহে নিঃসন্দেহে। আমি কিছুদিন আগে এক ইন্টারভিউতেও আপনার বলেছিলাম যে আমাদের যিনি মানে এই পশ্চিম বর্ধমান জেলার যিনি আমাদের গর্ব, আমাদের জামুরিয়ার যিনি গর্ব, সেই কাজী নজরুল ইসলামের জন্য আমরা যে কিছু করব না এমন তো নয়, আমরা নিশ্চয়ই করব। এবং আমরা চাইবো ওনার নামে যে তীর্থক্ষেত্র রয়েছে সেখানে একটা যেমন গবেষণা কেন্দ্রর নামমাত্র যেটা রয়েছে সেটাকে যেমন আরও বিশাল আকারে তৈরি করা হয় এবং একটা পর্যটন স্থল তৈরি করা হয়, যাতে জনসাধারণ জানতে পারে আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে, তার লেখা সম্পর্কে। এবং শুনলে আপনি আশ্চর্য হবেন, ওনার রচনা মানে যে সমগ্র খুঁজে পাওয়া খুব দুষ্প্রাপ্য। মানে এখন জামুরিয়া বলুন, আমাদের পশ্চিম বর্ধমান বলুন বা কলকাতাতেও বলুন, আপনি কমপ্লিট রচনা সমগ্র কিন্তু পাবেন না। মানে আমি খুঁজে 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 এদারদ করে অনেক কটা সংগ্রহ করেছি, কিন্তু কমপ্লিট এখনও পেয়ে উঠতে পারিনি। তো সেটা আমাদের কাছে একটা লজ্জার। আমাদের আলোচনা চলছেই এবং আলোচনা আরও চলতেই থাকবে, তবে এই মুহূর্তে আমরা নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন জামুরিয়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। ডাক্তারবাবু, আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে জামুরিয়াতে নজরুল ইসলামের যে জন্মস্থান রয়েছে সেটাকে নিয়ে একটা পর্যটন কেন্দ্র বা গবেষণা কেন্দ্র যদি আরও বড় করে কিছু করা যায়, এটা আপনার চিন্তাভাবনার মধ্যে রয়েছে। এর পাশাপাশি আমরা একটা জিনিস দেখছিলাম যে জামুরিয়া মানেই কিন্তু কয়লারও একটা ব্যাপার রয়েছে।
সেখানে বেশ কিছু ইসিএল এর কয়লা খনি রয়েছে, কোথাও আন্ডারগ্রাউন্ড মাইন্স, কোথাও খোলামুখ খনি ইত্যাদি। পাশাপাশি এই কয়লার সঙ্গে মানে যেখানে ইসিএল এর কয়লা, ইসিএল এর কয়লার সাথে সাথেই কিন্তু একটা অবৈধভাবে কয়লা একটা বিষয় পাশাপাশি শোনা যায় অনেক ক্ষেত্রে। তো এই যে টোটাল বিষয়টা নিয়ে আপনার মতামত কি? দেখুন, জামুরিয়া সত্যি একটা শিল্পাঞ্চল এবং জামুরিয়া আমাদের আপনি বলতে পারেন মিনি ভারতবর্ষ। এখানে সবাই মিলেমিশে একসঙ্গে থাকে। কিছু আছে যারা আপনার ইললিগাল কোল মাইনিং করে কয়লা উত্তোলন করছে, কিন্তু আমি ব্যাপারটাকে ঠিক কীভাবে দেখি জানেন তো? আমি ভাবি যদি মানুষের শিক্ষার অভাব থাকে তাহলে মানুষ কিন্তু অপকর্মে জড়ায়। আজ সেই লোকগুলি যদি ভালো করে বুঝতে পারতো যে ইললিগাল কোল মাইনিং এবং আপনার লিগাল কোল মাইনিংয়ের কী ডিফারেন্স, এবং তারা যদি সরকার দ্বারা সত্যি করে পরিচালিত হতো তাহলে কিন্তু তারা কিন্তু ইললিগাল কোল মাইনিং করতো না এবং ইললিগাল কোল মাইনিংয়ের এই সমস্যা উঠে আসতো না, জলস্তর নেমে যেত না, যে কোনো জায়গায় আপনার মাটি বসে যাচ্ছে সেরকম স্থিতি তৈরি হতো না, এবং কিছু প্রাণ কয়লা 2 নম্বরই খাদানে নেমে মিথেন গ্যাসের মধ্যে পড়ে মারা যেত না। এই যে তারা কি করেছে, অফিসিয়ালি পারমিশন না দিয়ে ওখান থেকে কাটমানির বন্দোবস্ত নিজেরা করে নিয়েছে। এবং আমাদের যিনি প্রাক্তন বিধায়ক আছে তার সুপুত্র উনি এবং ওনার যে আরও সাঙ্গপাঙ্গরা রয়েছে তারা কিন্তু এটাকে ক্রমশভাবে প্রকাশ্যে না হলেও আড়ালে আবডালে আপনার এটাকে কিন্তু সায় দিয়ে গেছেন, যার জন্য আজকে কি হয়েছে, জামুরিয়া শিল্পাঞ্চলে আজ এটা একটা ব্যবসায় পরিণত হয়ে উঠেছে। তো এবং তাতে কি হচ্ছে, কিছু লোক মনে হচ্ছে যেমন আপনার করে কমে খাচ্ছে, কিন্তু যারা গরিব লোক, যারা অরিজিনালি আপনার ইললিগাল কোল মাইনিং থেকে কয়লা উত্তোলন করছে, তার যে কত লোকের প্রাণ গেছে তার কিন্তু ইয়ত্তা পাত্তা নেই। এবং সরকারও সেক্ষেত্রে আপনার বা পুলিশ প্রশাসন সেক্ষেত্রে আপনার প্রকৃত হিসাব প্রকাশ করে না, আর যারা এরকম কয়লা খনি ঘোড়া করাচ্ছে তারাও বলতে পারে না, কিন্তু গরিব মানুষের প্রাণ যায় এতে। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে জামুরিয়া এলাকা মানে জামুরিয়া বিধানসভা, এটা কিন্তু একটা সময় বামেদের একটা খুব শক্ত ঘাঁটি ছিল। হ্যাঁ, এবং পরবর্তীতে চেঞ্জ হয়ে তৃণমূলের বিধায়ক হয় এবং আবার এই 2026-এর লড়াই। তো আপনার কি মনে হচ্ছে যে এখানের লড়াইটা দ্বিমুখী বা ত্রিমুখী হবে? দেখুন, লড়াই কেউ লড়াইয়ে বলতে পারে না যে এটা দ্বিমুখী, ত্রিমুখী, একমুখী বা চতুর্মুখী। কারণ আমি যখন ময়দানে নামবো আমার অপোনেন্টের শক্তি নিঃসন্দেহে আমি জানতে চাইবো বা করব, তার ব্যাপারে ডিটেলে জানতে চাইবো, কিন্তু কে ভোট যুদ্ধে কত মাত দেবে তার ক্ষমতা রাখে কিন্তু একজনই, সেটা হচ্ছে জনতা। জামুরিয়াবাসীর সমস্ত জনগণ যা চাইবে যে যাকে ভোট দিয়ে জেতাবো জামুরিয়াতে কিন্তু সেই জিতবে। তো সেই জন্য জামুরিয়াবাসী কাকে পছন্দ করছে সেটা তাদের মনের বিষয়। হ্যাঁ, এইবারে এর মধ্যে একটা আপনার টিএমসির খেলা আছে। সেই টিএমসির খেলাটা হচ্ছে অলরেডি যেটা ওরা শুরু করেছে, আপনার বোমা পিস্তল ভয় দেখানো, থ্রেটনিং দেওয়া থেকে শুরু করে, যেমন কালকেই আমাদের 7 গ্রামের একজনকে আপনার ওরা ধমকি দিয়েছে, আজকে আমাদের একটি মেয়েকে আপনার ধমকি দিয়েছে, ওকে তো মানে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আগুনে পুড়িয়ে দেব, রেপ করব, এরকম করে কত না তাকে অত্যাচার করেছে। নির্বাচন কমিশনকে জানিয়েছেন? নির্বাচন কমিশনকে জানার আগে আমরা থানাতে কমপ্লেন করেছি, কিন্তু এখন তো আপনিও বুঝতে পারছেন অবস্থাটা যে পর্যায়ে আছে। ডেফিনেটলি আমরা নির্বাচন কমিশনকে এই ব্যাপারে জানাবই। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে সরকার আর এরা সব এখন তো গরিবের বিচারের জন্য কিন্তু কেউ ভাবে না। বিরোধীরা বিশেষত বামেরা, বাম এবং কংগ্রেস, তারা একটা অভিযোগ করে যে তৃণমূলের সঙ্গে নাকি বিজেপির একটা গোপন আঁতাত রয়েছে। আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি
বিশ্বের সবচেয়ে বড় দল এবং ভারতবর্ষে তার সৈনিক সংখ্যা বলবো আপনাকে, আমি সেইভাবে পছন্দ করি, মোটামুটি 10 কোটি। তো সেখানে একটা আঞ্চলিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, সিপিএমের ক্ষমতা হচ্ছে 0, কংগ্রেস 0। তো তারা কি বললো না বললো, প্রথম কথা হচ্ছে বিজেপির কিছু যায় আসে না। আর বিজেপি আপনার এতটাই এখন বিজেপির মানে নিজের বিরোধী পক্ষের মধ্যে আছে, মানে শক্তিশালী বিরোধী পক্ষ আছে, যে সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঁতাত কেন করতে যাবে? কারণ ভারতীয় জনতা পার্টি জানে 2026 আপনার পশ্চিমবঙ্গ আপনার সরকার ভারতীয় জনতা পার্টিরই হবে। তো সেই জন্য ওনারা কি বললেন সেটা ওনাদের ব্যাপার, কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনো টিএমসির সঙ্গে আঁতাত করবে না, এটুকু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে রাজ্য জুড়েই দেখা গেল যে এর আগে যারা বিভিন্ন দুর্নীতি বা দুর্নীতির অভিযোগে ইডি বা সিবিআই যাদেরকে গ্রেপ্তার করেছিল বিভিন্ন মামলাতে, তো সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেল যে তারা জামিন পেয়ে গেলেন। বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, কোর্টের ব্যাপার তো আমি ঠিক বলতে পারবো না, কারণ কোর্ট কোনো এভিডেন্স যদি শক্তপোক্ত পায় কোনো আসামির বিপক্ষে, তাহলে আপনার সেক্ষেত্রে কোর্ট বেল দেয় না। কিন্তু কোর্ট যদি দেখে না সেরকম কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না, তখন কোর্ট কিন্তু তখন হয়তো জামিন দেয়। তো সেটা হচ্ছে কোর্টের ব্যাপার, সেখানে আমার কোনো মত নেই বা আমার ব্যক্তিগত কোনো মত প্রকাশও নেই। একদমই। প্রচারে যাচ্ছেন, কখনো ডোর টু ডোর ক্যাম্পেনিং বা কখনো মিছিল ইত্যাদি, আমরা দেখছিও, সেটা কভারেজও করছি। এখনো পর্যন্ত মানুষের মধ্যে, জামুরিয়ার মানুষের মধ্যে কি চাহিদা আছে বলে মনে হচ্ছে আপনার? প্রথম এবং সর্বপ্রথম জামুরিয়ার বাসীর মধ্যে চাহিদা হলো পরিবর্তন, এবং এই পরিবর্তনের মধ্যে তারা চাইছে যে আমাদের যে এই 1947 সালের পর থেকে এখনও অবধি যে স্ট্যান্ড স্টিল অবস্থার মধ্যে আছি আমরা, তার থেকে একটা পরিবর্তন দরকার, একটা পাল্টানো দরকার। তার কাছে যে জল নেই, রাস্তা নেই, ড্রেন নেই, আপনার স্কুলের সমস্যা, একটা হাসপাতাল ভালো নেই, একটা লাইব্রেরি নেই, একটা ভালো ট্রেনিং ইনস্টিটিউট নেই, সন্ধ্যের পরে যাতায়াতের ব্যবস্থার প্রবলেম আছে। হ্যাঁ, তো এই যে অবস্থাটা, এটা বিশেষ ক্ষেত্রে যে অবস্থাটা হয়েছে, এটার থেকে তারা উন্নতি চাইছেন এবং তারা মনে করছেন যে উই ডিজার্ভ বেটার লাইফ। তো সেক্ষেত্রে দেখুন, আজকে আমাদের যিনি প্রাক্তন সাহেব আছেন, বিধায়ক সাহেব যিনি ছিলেন, উনি তো জামুরিয়া বিধানসভায় থাকেন না এবং জামুরিয়া বিধানসভার ননও, তো উনি হচ্ছেন বাইরে থাকেন। তো সেই জন্য অ্যাকচুয়াল কী পরিস্থিতি সে তো উনিও জানেন না। তো সেই জন্য ওনাদের কাছেও একটা, আমার জামুরিয়া বিধানসভার কাছে সকলের মনে হচ্ছে যে একটা পরিবর্তন দরকার। এছাড়াও আপনি যেগুলো বললেন যে মানুষের কাছে যাচ্ছেন, তাদের যে সমস্যার কথা সেটা আপনি নোট ডাউন করছেন এবং সেই মতো আগামী দিনে আপনার কাজ করার পরিকল্পনা রয়েছে, এছাড়াও কি আর কিছু পরিকল্পনার মধ্যে রয়েছে আপনার? হ্যাঁ, নিঃসন্দেহে। দেখুন, জামুরিয়া দিয়ে আপনি যারা গেছেন দেখবেন একটা রেল লাইনের মতন আছে, কিন্তু আমাদেরকে স্টেশনটা খুবই ছোট। তো আমরা চেষ্টা করব যে রানীগঞ্জে যেমন একটা রেলের কাউন্টার আছে, রিজার্ভেশন কাউন্টার আছে, যদি আমরা একটা জামুরিয়াতেও সেরকম একটা রেলের কাউন্টার তৈরি করতে পারি, তাহলে কী হবে, অনেক লোক যারা অনলাইনে টিকিট কাটতে পারেন না বা যারা রানীগঞ্জ হয়তো যেতে অসুবিধা বোধ করছেন, তাদের জন্য কিন্তু জামুরিয়াতে একটা বিশাল সুবিধা হয়ে যাবে, তারা যদি রেলের কাউন্টার একটা ওখানে আমাদের করা যায়। তো সেটা একটা আমার পরিকল্পনায় আছে। লাইব্রেরি আছে, প্লাস হচ্ছে হসপিটাল, যেমন কোনো এমার্জেন্সি কিছু হলো বা কিছু হলো, মিনিমাম একটা 100 বেডের গভর্নমেন্ট হসপিটাল এবং পুরো জামুরিয়া বিধানসভাতে যাতে 2 কি 3টে এরকম মিনিমাম করা যায়, সেটা আমি একটা আমার চেষ্টার মধ্যে রাখবো। আর একটা বলছিলেন ফায়ার স্টেশন। ফায়ার ব্রিগেড তো চাই, সে তো আমি তো আগেও আপনাকে বলেছি যে ফায়ার ব্রিগেড তো আমি করব, কারণ আমি কারো লোককে আসানসোল থেকে আসবে বা রানীগঞ্জ থেকে আসবে, তার মধ্যে তার ঘর পুড়ে গেল, গরিব লোকের খড়ের পুড়ে গেল, সেগুলো কেন হবে? তো আমার পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো সব আছে। মানে একটা আদর্শ বিধানসভায় তৈরি করতে গেলে আরেকটা জিনিস আমি আপনাকে বলি, দেখুন আমাদের তো গ্রামাঞ্চলটা বেশি,
কিন্তু এত অবৈধ কয়লা খনন করার ফলে বা আপনার অনিয়মিত, মানে অনিয়মিত ঠিক বলবো না, প্রচুর পরিমাণে আপনার গাছপালা কেটে দিয়েছেন এইসব কোল মাইনিং তৈরি করতে, যে আপনার আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে কোম্পানিগুলোকে লিজ দিয়েছে, তো তাতে গাছপালার সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। তো আমি চেষ্টা করব জামুড়িয়া বিধানসভা জুড়ে যেমন একটা প্রচুর গাছপালা লাগানো যায়, কারণ আমরা যেমন যারা গ্রামাঞ্চলের লোক, তারা সেই যেমন গ্রামের পরিবেশটাকে এখনও ফিরে পায়। যেমন আদিবাসী সমাজকে দেখবেন যারা গ্রাম নিয়ে, প্রকৃতিকে নিয়ে থাকতে খুব ভালোবাসে। তো আমিও সেটাও একটা চেষ্টা করব যেমন প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি। গাছ এলে জল ভালো হবে, টেম্পারেচার কম থাকবে, তো পরিবেশের যে ভারসাম্য, পরিবেশের ভারসাম্যটাকে আমি বজায় রাখবো, বজায় থাকবে। এটা আমি আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয়, যখন আদিবাসী প্রসঙ্গ উঠলই, এই যে এসআইআর হলো, সেই এসআইআর রাজ্য জুড়ে হয়েছে, এবং তার যে প্রভাব, যে নাম বাদ যাওয়ার ব্যাপারটা এবং তার যে প্রভাব, সেটা সব জায়গাতেই কম বেশি পড়েছে। নিশ্চয়ই আপনার জামুড়িয়া যে বিধানসভা, সেখানেও নিশ্চয়ই এর এফেক্ট পড়বে। তো এই বিষয়টা আপনি দেখছেন কীভাবে? না দেখুন, এসআইআর অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে আমার নাম কেটে গেল, তো এটা তো দেখুন এক হচ্ছে নির্বাচন কমিশন কিভাবে কি করছে সেটা ঠিক আমরাও জানি না, মানে সামান্য নামের বদল বা এইগুলো হলে তো ঠিক হয়ে যাচ্ছে অনেকেরই। তো এটা নির্বাচন কমিশন আপনাকে একটা ঠিক আইডিয়া দিতে পারে কেন কোনো লোকের নাম কাটা যাচ্ছে, কোথাও না কোথাও ডিসক্রিপেন্সি আছে। প্লাস দেখুন, অবৈধ ভোটার কিছু ধরা পড়ছে, কিছু বাংলাদেশি যারা আছে তারা ধরা পড়ছে, যারা আমাদের দেশে থেকে যাচ্ছে। নইলে আসানসোলেই আপনার একজন মানে বাবা আর ছেলের ডিফারেন্স হচ্ছে 12 বছরের, বা একজন ভদ্রলোকের পাওয়া গেছে আপনার 70টা ছেলে, এবং 7 জন ছেলে পাওয়া গেছে এরকম, যাদের মানে একজন পিতা। তো এরকম করে প্রচুর পাওয়া গেছে। যে এই যে ডিসক্রিপেন্সিগুলো আছে, তাতে প্রকৃত আপনার জনসংখ্যাও যেমন ধরা পড়ছে, প্রকৃত কারা ভোটার সেটাও ধরা পড়ছে। কারণ এতে একটা সুবিধা হলো কি জানেন, যারা মানে নন ভোটার বা নট এক্সিস্টেন্স যাদের আছে, তো তৃণমূল যেমন গতবারে আমার নিজেই আমি ধরেছিলাম ভোটার, যে আমি যখন ভর্তি গতবারে ক্যান্ডিডেট ছিলাম রানীগঞ্জ থেকে, তার ভাইয়ের হয়ে সে ভোট দিতে, অথচ ভাই মারা গেছে। তো পরে জিনিসটা যখন হলো, তো এবারে তো সে অলরেডি ভোট দিয়ে আসছে, তখন আমি তাকে ধরেছি। তো এরকম যে কত লোক আছে যেটা টিএমসির ভোটার আছে। এবং আমি আপনাকে রানীগঞ্জে একদিন টোটোতে যাচ্ছিলাম, এক টোটোওয়ালাই আমাকে বলল যে আমি মহাবীরে থাকি স্যার, আমি 4টে ভোট দিয়েছি। তো এই যে ভোটারগুলো, তারা কিন্তু এই এসআইআর আসার ফলে একটা সুবিধাতে ধরা পড়বে, এবং তাতে প্রকৃত যারা ভোটার তারা কিন্তু থেকে যাবে। তো এক পক্ষে এটা ভালো, আবার কিছু মানুষের হয়রানি হয়েছে। তো দেখুন, সেটা কিছুটা ভালো কাজের জন্য হয়রানি হয়েছে। এবারে তো দেখুন, নির্বাচন কমিশন যখন করছে, সেখানে আমাদেরকে প্রত্যেকে তার সে নিয়মকে মানতে তো বাধ্য আমরা। কারণ এই ক্ষেত্রে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোটও তো একটা ফ্যাক্টর। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা নিয়ে কি বলবেন? দেখুন, সংখ্যালঘু ভোটকে টিএমসি আপনার কাজে ব্যবহার করছে। মানে তৃণমূল কংগ্রেস আসার আগে, ইভেন সিপিএমের সময়তে, কিন্তু এই যে ডিফারেন্সটা ছিল আজকে যে টিএমসি ক্রিয়েট করে দিয়েছে, সেটা কিন্তু সিপিএমের সময় ছিল না। আজকে টিএমসি এতটাই আমাদের থেকে করে ওরা, যে মানে একচেটিয়াভাবে ভাবে, তো কিন্তু তারা প্রকৃত মূল্যায়ন করছে না। আজকে তারা প্রপার শিক্ষিত হতে পারছে না, তাদের আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিংকে একই জায়গাতে রেখে দিয়েছে, শুধু তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। আজকে যারা শিক্ষিত যাতে হতে পারে, আজকে যাতে হায়ার এডুকেশনে তারা যেতে পারে, আজকে আপনি ভাবুন কোনো উপকার কি হয়েছে। আজকে সাচার কমিটির রিপোর্ট যদি আপনি পড়েন, আপনার তো নিজের চোখের জল আসবে। শুধু টিএমসি আজকে ওদিকে শুধু ভোট ব্যাংক হিসাবে, কিন্তু আজকে যদি আপনি অন্য রাজ্যে যান, অন্য রাজ্যে যদি দেখেন, তারা কিন্তু আজ বিজেপির সাথে উন্নয়নের যজ্ঞে সামিল। আজকে যারা জামুরিয়াতেই বলুন বা পশ্চিমবঙ্গে বলুন, যারা শিক্ষিত হয়ে আছেন, যারা বোঝেন ব্যাপারটাকে, টিএমসির এই খেলাটাকে বোঝে, তারা কিন্তু আপনার টিএমসিকে ভোট দেয় না।
তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়, ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাস করে এবং উন্নয়নের যোগ্যে বিশ্বাস করে। তো আমার মনে হয় এডুকেশন বা ওই পার্ট দিয়ে যদি আজ তাদেরকে উন্নত করা যায়, এখনও যতটা আছে তার থেকে আরও অনেক অনেক বেশি করে করা যায়, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি করতে পারবে। তো সেই জন্য টিএমসির এই চালাকি আমার মনে হয় এখন অনেককে ধরে ফেলেছেন, মুসলিম যারা ভোটার আছেন বা যারা আমার বন্ধু স্থানীয় বা আমার পেশেন্ট বা যারা আপনার, তারা কিন্তু এখন বুঝতে পারছেন যে তাদেরকে টিএমসি সরকার ইউজ করেছে, কোনো উন্নতি করেন। আচ্ছা, আমাদের পশ্চিম বর্ধমানে তো 9টি সিট। হ্যাঁ, আপনার কি মনে হয় যে কোথাও এখানে মহিলা সিট আরো বাড়ানো দরকার ছিল? হ্যাঁ, নিঃসন্দেহে। আপনাদের একটা সিট আছে মহিলা। দেখুন, আমি সবসময় বিশ্বাস করি মহিলাদের ক্ষমতায়নের দরকার, কারণ মহিলারা যদি থাকেন, কারণ তাতে কর্মদক্ষতা অনেক বেশি বাড়ে। একজন মা যেমন সংসারের হাল ধরে রাখেন, তো দেখবেন ভালো হয়। তো সেই হিসাবে আমাদের যিনি মহামহিম মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যখন শুরুর দিক করেছিলেন কাজ, কিন্তু তারপরে আজকে যখন ওনাকে বলা হতো সততার প্রতীক, কিন্তু আজকে কি আপনি কোথাও দেখতে পান যে উনি সততার প্রতীক লেখেন? কারণ আজকে উনি করাপশনে ভরে গেছেন। আর সেই হিসাবে আজকে উনি যদি ভাবতেন, আজকে পশ্চিম বর্ধমানে ভাবুন বা আসানসোলের মধ্যে কোথাও ভাবুন, আজকে কি কোনো একজন মাকে বা মাতৃশক্তিকে কি একটা ক্যান্ডিডেট করা যেত না? আজ আসানসোল লোকসভার মতো জায়গা বা দুর্গাপুর আসানসোল মিলিয়ে যদি পশ্চিম বর্ধমান জেলা বলা হয়, তো একজনকে কোনো সেরকম মহিলা প্রার্থী নেই যিনি আপনার ক্যান্ডিডেট হতে পারতেন। আজকে আমাদের ধরুন অগ্নিমিত্রার দিকে ভারতীয় জনতা পার্টি এমপি ক্যান্ডিডেট করেছিল, এমএলএ ক্যান্ডিডেট করেছিলেন, এমপি ক্যান্ডিডেট করেছিলেন, আবার ওনাকে এমপি ক্যান্ডিডেট করেছিলেন, আবার এখন এমএলএ ক্যান্ডিডেট করেছেন। তো ভারতীয় জনতা পার্টি মহিলা দিকে ক্ষমতায়নে বিশ্বাস করে এবং সুযোগ দেয়। তো সেক্ষেত্রে আজকে অগ্নিদিতে আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু আপনার ভাবুন আজ পশ্চিম বর্ধমানকে তো টিএমসি কাউকে সে সুযোগটা দেয়নি। যদি মানুষের রায়ে পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে আপনার তো একটা কিছু পরিকল্পনা আছে যে আপনি আগামী 5 বছর যদি আসেন, সেই ক্ষেত্রে আপনি আগামী 5 বছর কি কি কাজ করবেন? আগামী 5 বছর দেখুন, আমি যেখানে প্রচারে যাই, আমি সেই জায়গার কি প্রবলেম আছে সেটাকে খাতায় নোট করি। মনে করুন আমি ইকড়াতে গেলাম, বা আমি বালানপুরে গেলাম, বা আমি মনে করুন শেখপুরে গেলাম, সেখানের লোক কি প্রবলেম বলছে, সেখানকার মায়েরা কি প্রবলেম বলছে, আমি সেটাকে কিন্তু খাতাতে নোট করি। তো আমাকে যদি জামুড়িয়া বিধানসভার সবাই মিলে যদি আমাকে জয়লাভ করে বা আমি তাদের মতাদর্শে বা তাদের আশীর্বাদ ধন্য হই এবং জয় লাভ করি, তো প্রথম হচ্ছে আমার কাছ থেকে একটা রেডিমেড প্রবলেম রইল। দ্বিতীয় কথা হচ্ছে আমি তাদের কাছে আবার যাব, যে তারা কি চাইছেন এবং আমি বিধায়ক হিসাবে তাদের কতটা করে দিতে পারবো। এছাড়াও 3 নম্বর, আমার নিজস্ব জামুড়িয়াকে দেওয়ার জন্য অ্যাজ এ ভূমিপুত্র হিসাবে, লোকাল ছেলে হিসাবে আমি সেই কাজগুলো করব। তো আমি ত্রিস্তরীয় কাজ করব, সেটা আমার পরিকল্পনা আছে। এবং এটুকু আপনাকে বলতে পারি, সুযোগ পেলে জামুড়িয়াকে আমি ওয়ান অফ দ্য বেস্ট বিধানসভাও তৈরি করব। আমরা কথা বলছিলাম জামুড়িয়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর বিজন মুখার্জির সঙ্গে। আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা দেখছিলেন এতক্ষণ এসডিটিভির অনুষ্ঠান ভোট যুদ্ধ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।